একটা চরম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার তোড়জোড় চলছে এবং এই তোড়জোড়টা তারেক রহমানের নির্বাচনকে সামনে রেখে আশাকে ঘিরেই অনেকটা এরা একটা পরিকল্পনা করছে। সো যেহেতু এর মাঝখানে হাদির মতো একজন তরুণ নেতার মৃত্যু ঘটলো দুঃখজনক ভাবে, তারা এখন সামনে এই জিনিসটাকে এমন ভাবে প্লেস করবে আর কি, কারণ আগামীকালকে যখন তার জানাজাটা হবে, জানাজার পরবর্তী সময়ে বেশ বড় রকমের একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা আছে। যারা এটা করার পরিকল্পনা করছেন, আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে একটু ঘাটলেই কেউ বলতেছে যে পুরো দেশ থেকে লোক আসতে হবে জানাজায় অংশগ্রহণ করতে, সবাই দলে দলে ঢাকায় আসুন। আমার যে সমস্ত সূত্র আছে তাদের সাথে আমি যাদের সাথে কথাবার্তা বলে, সূত্র মানে আপনার কোনো গোয়েন্দা সংস্থা অথবা কোনো সিকিউরিটি ফোর্সের সূত্র না, আমার সোর্সের সাথে সে যখন কথা বলেছে এরকম একটা কল রেকর্ড আমি শুনেছি। মানে সোর্সের সাথে কে কথা বলেছে? ওই শুটার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সেটি অবশ্য আপনি দেন নাই, আপনার মানে অনেক না, আমি কারণ আই উইল নেভার রিভিল মাই সোর্স, আই ক্যানট রিভিল মাই সোর্স, বাট সোর্স যেটা আছে, সোর্সের সাথে যখন কথোপকথন হয়েছে ওইখান থেকে আমি শুনতে পেরেছি। সোর্স, আই রিকোয়েস্টেড হিম যে ক্যান আই হিয়ার, যে সে কি বলে অ্যাকচুয়ালি, ওইখান থেকে আমি শুনতে পেরেছি। তারা বহুদিন ধরে বলে আসছে প্রথম আলো, ডেইলি স্টার এই পত্রিকাগুলোর সাথে বিশেষ কোনো রাষ্ট্রের যোগাযোগ আছে, এই পত্রিকাগুলো বিশেষ কোনো গোষ্ঠীর পারপাস সার্ভ করছে। বহু মাস ধরে, বহু কয়েক বছর ধরে তারা এগুলো বলার চেষ্টা করছে এবং এই ইনস্টিটিউশন গুলোর উপরে এদের এক ধরনের ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি এবং এদেরকে আমরা আইডেন্টিফাইও করতে পেরেছি যে এই ব্যক্তি এবং এই গোষ্ঠীরা অ্যাকচুয়ালি কারা, তারা কি চাচ্ছেন। কারা কারা তারা এই ব্যক্তি এবং গোষ্ঠী? এটা যেহেতু এটা একটা রেকর্ডেড কনভারসেশন, আমার এখন অন রেকর্ডে গিয়ে তো আসলে আমার বলার কিছু নেই। আপনি যদি একটু গত 24 ঘন্টার একটু সোশ্যাল মিডিয়া স্ক্রাবিং করেন, আপনি খুঁজে পাবেন এরা কারা। এখানে কারা এই সালাফিজম আইডিওলজি আনতেছে, কারা এটা আমাদের সোসাইটিতে ইন্ট্রোডিউস করতে যাচ্ছে, এটা কিন্তু মোটামুটি রকমের পরিষ্কার। তো এই ধরনের অ্যাপ্রোচ নিয়ে, এই যে ধরেন আপনার বিভিন্ন রকমের অ্যাপ্রোচ তারা গ্রহণ করেছে, বিভিন্ন ধরনের ন্যারেটিভ আপনাদের কথা বললেন। এই যে মাহমুদুর রহমান উনি যেটা বলতে পারেন না সেটা ওই হাসনাদেরকে দিয়ে উনি বলেন, হাসনান সার্জিসকে দিয়ে বলেন আর কি, এটাই আমি জানি এবং এটা সবাই জানে। ওরা যে দলটা করে এনসিপি অনেক অনেক ছেলেরাই এটা খুব ভালো করে জানে যে মাহমুদুর রহমান এই জিনিসগুলো পুশ করে থাকেন। আমরা যেই একটা সিচুয়েশন আনফোল্ড করতে দেখলাম ওসমান হাদির দুঃখজনক মৃত্যুর পরে এবং তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে, তাকে যেভাবে আততায়ীরা গুলি করে দেশ ত্যাগ করেছে, এই পুরো ঘটনাটাই একটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা এবং এটা এরকম ঘটনা যে ঘটবে বাংলাদেশে, এর আভাস কয়েক মাস ধরে পাওয়া যাচ্ছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সিকিউরিটি অ্যাপারেটাস সাথে ইনভলভড প্রায় সকলের কাছে ইনফরমেশন ছিল যে বাংলাদেশে ভিন্ন কোনো রাষ্ট্রের মদদে এরকম আক্রমণ হতে পারে এবং এটা হয়েছে। এটা হয়তো আমাদের কোন রকম সিকিউরিটি ল্যাপসেস আছে অথবা আমরা ওইভাবে প্রিপেয়ার ছিলাম না, কিন্তু এটা ঘটেছে এবং আমরা এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক। হাদির মতো একজন দক্ষ ছাত্র নেতার এভাবে মৃত্যু কখনোই মেনে নেওয়া যায় না। যারা জড়িত আছে এদেরকে অবশ্যই আটক করতে হবে, যারা এই পরিকল্পনা করেছে তাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে। যারা এদের সাথে জড়িত ছিল, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রিকা, বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে যে এখানে বিপুল পরিমাণে অর্থের লেনদেন হয়েছে। তো এদের সবাইকেই আসলে খুঁজে বের করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদির মৃত্যু পরবর্তী যে জিনিসগুলো আমরা দেখলাম, এখানে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি বিশেষ কিছু গোষ্ঠী, বিশেষ কিছু ব্যক্তি সম্পূর্ণ নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে, যারা বহুদিন ধরে বলে আসছে প্রথম আলো, ডেইলি স্টার এই পত্রিকাগুলোর সাথে বিশেষ কোনো রাষ্ট্রের যোগাযোগ আছে, এই পত্রিকাগুলো বিশেষ কোনো গোষ্ঠীর পারপাস সার্ভ করছে। বহু মাস ধরে, বহু কয়েক বছর ধরে তারা এগুলো বলার চেষ্টা করছে এবং এই ইনস্টিটিউশন গুলোর উপরে এদের এক ধরনের ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি এবং এদেরকে আমরা আইডেন্টিফাইও করতে পেরেছি যে এই ব্যক্তি এবং এই গোষ্ঠীরা অ্যাকচুয়ালি কারা, তারা কি চাচ্ছেন। কারা কারা তারা এই ব্যক্তি এবং গোষ্ঠী? এটা যেহেতু
এটা একটা রেকর্ডেড কনভারসেশন, আমার এখন অন রেকর্ডে গিয়ে তো আসলে আমার বলার কিছু নেই। আপনি যদি একটু গত 24 ঘন্টার একটু সোশ্যাল মিডিয়া স্ক্রাবিং করেন, আপনি খুঁজে পাবেন এরা কারা। এবং এরা আপনার বিভিন্ন পার্টির সাথে, বিভিন্ন গোষ্ঠীর সাথে এরা আপনার এমবেডেড হয়ে গিয়েছে। নিশ্চয়ই খুঁজে পাবো, এবং আমি হয়তো অবশ্যই। ধারণাও করতে পারি, কিন্তু এটা বলতে সমস্যা আছে নাকি? আমাদের মধ্যে কোনো ভয় কাজ করে যে আসলে না 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 না, এখানে আমি তো ওদের নামটাম বলতে চাই না। ওই একটা লোক আছে ল্যাংটা সুলাইমান নাম, ওকে যদি আপনি একটু সার্চ করেন ল্যাংটা সুলাইমান কে, আপনি এটা খুঁজে পাবেন। ওকে, আমি এটা বলতে চাই নাই আপনাকে। সো ইউ উইল ফাইন্ড হু হি ইজ, এবং সে কি ধরনের কার্যকলাপ করে বেড়ায়। তার সহযোগী অনেকেই আছেন দেশে বিদেশে, এবং সরকারের ভেতরেও আমরা তো সবসময় শুনে এসেছি যে আমাদের সরকারের ভেতরেও একটা শ্যাডো সরকার বিদ্যমান। এই শ্যাডো সরকারের সাথে যারা আছেন, শ্যাডো সরকার যাদের পারপোজ সার্ভ করছে, তারাই এগুলা সবকিছু ঘটিয়েছে। এই তারাটা আমি আরেকটু স্পষ্ট হওয়ার কি আপনার কাছ থেকে সুযোগ আছে কিনা? দেশে তাদের সহযোগী কারা, সরকারের ভেতরে কারা? দেশে তাদের সহযোগী আপনি যদি একটু দেখেন খতিয়ে, আমাদের উপদেষ্টা পরিষদের মধ্যে বেশ কয়েকজন অনেকেই আছেন যারা ধরেন নির্বাচনের পক্ষে শক্ত অবস্থান নিতে ওদের ইন্টারনালি অনীহা প্রকাশ করেছেন। এবং আপনি দেখবেন যে সমস্ত উপদেষ্টাদের এগেইনস্টে ক্রমাগত মিথ্যাচার, ক্রমাগত প্রপাগান্ডা চালানো হয়েছে, যে ব্যক্তিদের কথা বললাম এরাই চালিয়েছে সংঘবদ্ধভাবে মাসের পর মাস ধরে, সিন্স আগস্ট 2024। এই লোকগুলাই কিছু কাজ করার চেষ্টা করেছে, এবং এই লোকগুলাই ইলেকশনটা চায়। তো যারা ইলেকশনটা কন্ডাক্ট করতে চায়, যারা একটা প্রোগ্রেসের দিকে যেতে চায়, যারা দেশে আসলেও একটা গণতান্ত্রিক শক্তির ব্যাকড সরকার আসুক এটা চায়, ওই গোষ্ঠীটা ওদেরকেই এমন ভাবে পজিশন করেছে, এমন ভাবে তাদেরকে ভিলিফাই করেছে, যেন সাধারণের কাছে, সাধারণ পাবলিকদের কাছে তাদেরকে খুব বাজে হবে। শুধু তাদেরকেই না, তাদের পরিবার সদস্যদেরকে পর্যন্ত অত্যন্ত নোংরা ভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং এটা করে তারা এদের মনোবল ভাঙার চেষ্টা করেছে, এরা যেমন পথ ত্যাগ করে চলে যান এটা করার চেষ্টা করেছে, কিন্তু তারা কোনোভাবেই লাভবান হননি। এবং ওদের ভিতরে যে লোকরা আছে, 2 থেকে 3 জন উপদেষ্টার মতো আছেন, আমি তাদের নাম বলবো না এখন, এটা আপনি আমাকে রিকোয়েস্ট করেন না নাম বলার জন্য, বাট সাধারণ লোকজন বুঝতে পারবে যে এরা কারা। এদের সাথে আবার আপনার যার কথা বললাম, আপনার সুলাইমান লেসু বলি আমি ওকে, লেসুর বন্ধু চক্র আছে একটা বাংলাদেশে, একটি বিশেষ পলিটিক্যাল পার্টির কিছু লোকজন আছে, আপনার ছোট একটা পলিটিক্যাল পার্টি, 2 অক্ষরের নাম, ওই পার্টির কিছু লোকজন আছে। এবং ছোটন নামে একটা ব্যক্তি আছে। ছোটনের নাম বলতে আমার কোনো সমস্যা নেই, আমি বহুবার বলেছি। ছোটন চক্র বলতে যেটা বুঝে থাকি আমরা, এবং ছোটনের ইন্ধনে আমাদের এখানে দেখেছি আমরা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ একজন সহকারী করা হয়েছে খোদা বক্স নামের। খোদা বক্স এরপরে আসলো রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা হয়ে এসে, রোহিঙ্গা বিষয়ক সহকারী হয়ে এসে একজন হয়ে গেলেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা। এই যে তাদের পোর্টফোলিও গুলো আছে, তাদেরকে যে এই টাস্ক গুলো দেওয়া হয়েছে, তাদের অ্যাকচুয়ালি কাজটা কি, তারা কি কাজটা করছেন বাংলাদেশে? আপনি যদি একটু ভালো করে দেখেন যে তাদের আসলে ইতিহাসটা কি, তারা কাদের সাথে ইনভলভ ছিল, তারা কি কি করেছে অতীতে, তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। তো আপনার কাছে একজন উপদেষ্টা আছে, আমি গতকালকে দেখলাম যে 2 জন উপদেষ্টার ব্যক্তিগত সহকারী একটা বিশেষ রাজনৈতিক দলের কর্মী ছিলেন আগে, ওই বিশেষ রাজনৈতিক দলের সাথে তারা যুক্ত ছিলেন। এবং এরকম শুধুমাত্র সহকারী না, আপনি আমাদের স্বরাষ্ট্র সচিব যিনি আছেন, আপনি ওনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড একটু যাচাই করে দেখবেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কথাই আমরা সবাই বলছি যে এই লোক খারাপ, সে কোনো কাজ করছে না। হ্যাঁ, হতে পারে, প্রবাবলি হি ইজ ফেইলিং, কিন্তু তার উপরেও যে খোদা বক্সকে নিয়ে আসা হয়েছে, খোদা বক্সকে কেন নিয়ে আসা হয়েছে, খোদা বক্সের কাজটা কি? এনারা তার উপরে চলে গেলেন কি করে? কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা তো আমরা যদি পদ দেখি, তাহলে কোনোভাবেই মানে আর কেউ স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে নন আইন শৃঙ্খলা রক্ষায়। অবশ্যই না, অবশ্যই না। এনারা ওই যে বললাম আপনার, যে সরকারের ভিতরে যে সরকার আছে, যারা সরকারের ভিতরে হায়ারার্কি ক্রিয়েট করেছে, যাদের বিভিন্ন মহলে অ্যাক্সেস আছে সরকারের ভিতরে, এরা এগুলা করছে। আপনি দেখেন যাচাই করে যে প্রধান আপনার নিরাপত্তা উপদেষ্টা মিস্টার খলিলুর রহমানের সহকারী আছেন, বিশেষ সহকারী আছে একজন, তার নাম হচ্ছে মুস্তাইন জহির। মুস্তাইন জহির অ্যাক্টিভিটিস যদি আপনি একটু দেখেন, সে কাদের সাথে ইনভলভ ছিল, আমি যার কথা বললাম আপনার সুলাইমান লেসু, এদের সাথে মুস্তাইন জহির ইনভলভমেন্ট কি, এদের সাথে ওই যে 2 অক্ষরের পার্টিটার কথা বললাম তাদের ইনভলভমেন্ট কি, ছোটনের ইনভলভমেন্ট কি,
ছোটন, মোস্তাইন জহির এবং দুই অক্ষরের পার্টির যিনি সভাপতি, এরা একসাথে গিয়ে ভারতের সীমান্ত দিয়ে এই লোককে পার করে দিয়েছিল 2018 সালের দিকে। এবং আপনি চিন্তা করেন দিনে দুপুর বেলা বাংলাদেশের সীমান্ত দিয়ে নিরাপত্তা না না ওই যে সোলাইমান লেসু, আচ্ছা আচ্ছা বুঝতে ওই লেসুকে পার করে দিয়েছিল ভারতের ভেতরে দিনে দুপুর বেলা, এবং সে খুব সুন্দর করে নাচতে নাচতে ভেতরের দিকে প্রবেশ করে গেল, এবং ওরা খুব সুন্দর করে পুরো জিনিসটা ভিডিও করে আবার রেখে দিল আর নিজেদের কাছে। তো আপনি চিন্তা করেন যে বাংলাদেশ থেকে একটা লোক অবৈধ পথে ভারতের ভিতরে ঢুকে গেল, সেখান থেকে সে আবার থাইল্যান্ডে চলে গেল। তো আপনি যখন অবৈধ পথে ভারতে ঢুকলেন, আপনি যখন ভারত থেকে থাইল্যান্ডে গেলেন, আপনি কোন পাসপোর্ট ব্যবহার করে গেলেন? আপনি তো ভারতে ঢোকার সময় আপনার পাসপোর্টে কোনো রকমের সিল পড়েনি তখন, ইটস ন্যাচারাল, তাই না? এবং আপনি যখন বের হবেন বর্ডার দিয়ে, আপনাকে তো জিজ্ঞাসাবাদ করা হবে যে আপনার পাসপোর্টের সিল নাই কেন। আপনি নিশ্চয়ই কোনো না কোনো ভাবে একটা পাসপোর্টের সিল ম্যানেজ করেছেন। এবং এই যে থাইল্যান্ড পর্যন্ত যাওয়াটা যে ব্যক্তি অর্গানাইজ করে দিয়েছে, সে এখন সরকারের ভিতরে একজন উপদেষ্টা। তো ওনার মাথায় অনেকগুলো সাদা চুল আছে, সব চুল টুল তার সব সাদা। এটা আমি কি নাম বলবো? মানে আমি যাকে বুঝছি আমি কি নাম বলবো আপনি না বললে? না, তারপরে ওই লোক যখন ওইখানে গেল, থাইল্যান্ডে গিয়ে যখন পৌঁছালো, থাইল্যান্ড থেকে তাকে নিয়ে যাওয়ার আয়োজন করলো এই লোক। তো যখন থাইল্যান্ড থেকে ফ্রান্সে চলে গেল এই লোক, ফ্রান্সে তো সে গিয়ে কি করছে না করছে এটা দেখতেই পাচ্ছেন। এবং গত বছরের 2024 সালের এপ্রিল মে মাসের দিকে যার কথা বললাম, এই একই উপদেষ্টা তাসলিম খলিল ভাইকে, মেট্রো নিউজের এডিটর ইন চিফ, তাকেই কোথায় সে বলেছে যে অথবা তাসলিম খলিল ভাইয়ের মাধ্যমেই আমি এটা জেনেছিলাম যে বাংলাদেশের একমাত্র উপায় হচ্ছে তালেবানাইজেশন অফ দ্য কান্ট্রি। তো তালেবানাইজেশন অফ দ্য কান্ট্রি ওনার মতো লোক বলছে, এটা হয়তো তখন আসলে আমাদের পক্ষে বিশ্বাস করা খুব কঠিন ছিল। কিন্তু এখন আমরা দেখছি যে বাংলাদেশে আসলে যেভাবে বিভিন্ন রকমের প্লট আনফোল্ড হচ্ছে, বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রের প্রভাব যেভাবে এসেছে, যে সমস্ত রাষ্ট্র বাংলাদেশের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন খুবই 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 কম, আমাদের তেমন বাণিজ্য নাই, এদের সাথে করে তেমন কোনো কাজকর্ম নাই, বাট তাদের প্রভাব বাংলাদেশে বেশ শক্তভাবে আমরা লক্ষ্য করছি। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশে ধরেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেটা আছে ভারত, এরা তো অবশ্যই গত 16 বছর ধরে আওয়ামী লীগের সাথে তাদের যে সম্পর্ক, তারা যেভাবে আওয়ামী লীগের সাথে কোঅপারেট করেছে এবং তারা সম্পর্ক এস্টাবলিশই করেছিল আওয়ামী লীগের সাথে, তাদের কাছে বাংলাদেশ রাষ্ট্র এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর যেন আর কোন রকমের অস্তিত্ব ছিল না। তো এই যে তারা একটা বড় ভুল তারা করেছে, অথবা যেটাকে আমি ভুল বলবো কিনা, এটা তারা ইচ্ছাকৃত ভাবেই হয়তো এটা তারা এই কাজটা করেছে, এটা আমি এটা একেবারে গ্রহণযোগ্য না। তো এই কাজটার মাধ্যমে তারা বাংলাদেশের সাধারণ জনগণের সাথে কিন্তু তাদের একটা বড় দূরত্ব তৈরি হচ্ছে। কারণ তারা, তাহলে আপনার কথা থেকে একটু সামারি করি যে তাহলে সেই গোষ্ঠীটির কথা আপনি যেটা ইঙ্গিত করছেন, তারাই কি এখন দেশ চালাচ্ছেন? ডক্টর ইউনূস বা আমরা যে সরকার দেখছি সেটি আসলে কার্যকর না, এটা কি কার্যকর হলেও মানে সরকারের ভিতরে একটা প্যারালাল গভর্নমেন্ট আছে, একটা প্যারালাল গভর্নমেন্ট আছে যারা আসলে তালেবানাইজেশন প্রক্রিয়া চায়? ওরকমই হয়তো কিছু একটা চায়, ওরকমই হয়তো তার কিছু একটা চায়। ভারতের বিষয়ে যেটি আপনি বলছেন যে তারা যে এই যে যুদ্ধ ঘোষণা করার মতো একটা অবস্থানে, আপনি বেশ আগে থেকেই এই একটা প্রক্রিয়ার কথা বলছেন। হ্যাঁ, আমরা তো শুনছিলাম যে মানে এখন যখন এই ভাঙচুর চলছে তখন সার্জিস আলম লিখছেন উই আর ইন ওয়ার। আমরা দেখছি হাসনাত আব্দুল্লাহ তো বলছেন বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিতে হবে, সেভেন সিস্টার্সকে আলাদা করে দিতে হবে। মাহমুদুর রহমান বলছেন যে আমরা ভারত যুদ্ধ ঘোষণা করেছে। এর আগে আমরা দেখেছি ব্রিগেডিয়ার আমান আজমি, গোলাম আজম পুত্র, তিনিও বলেছেন সেভেন সিস্টার্স আলাদা করা, তাদেরকে সহায়তা করা। রাওয়া ক্লাবের সভাপতি বলেছেন, এরকম আসলে অনেকেই বলছেন। আপনি বলছিলেন যে আমরা তো আসলে যুদ্ধে যাবার মতো আমাদের সেই সক্ষমতাও নাই, বা এই সময় আসলে কে চায় যুদ্ধ? সক্ষমতা নাই, বাস্তবতাও। তাহলে তারা আসলে কি চাইছেন? মানে তারা এই যে যুদ্ধ পরিস্থিতি করে পারবো না। অবশ্য নায়েবে আমির একটু আরেকটা লাইন একটু বলে দিই, জামাত ইসলামের নায়েবে আমির বলেছিলেন যে 50 লাখ তরুণ প্রস্তুত আছে ভারতের যুদ্ধ লাগলে। জি, এরকম তাহলে তো আপনি মিলিয়ে তো ফেললেন যে এই ধরনের মন্তব্য যারা করছেন অথবা করেছেন, তারা আসলে কতটা পলিটিক্যালি সাউন্ড। এবং যদি কেউ পলিটিক্যালি সাউন্ড হয়েও থাকেন এদের মধ্যে দুই একজন, তাহলে তারা কেন এরকম হঠকারী মন্তব্য করবেন? এরকম হঠকারী মন্তব্য আপনি তখনই করবেন যখন আপনার সামর্থ্য নাই, কিন্তু আপনি কিছু একটা করতে চাইছেন
এবং এটা কেন করতে চাইছেন? আপনি হয়তো লোক দেখাতে চাচ্ছেন, আপনি হয়তো নিজেকে প্রেজেন্ট করতে চাচ্ছেন যে আপনি একজন অত্যন্ত বলিষ্ঠ অথবা একজন কেপাবল লিডার, অথবা নিজেকে এস্টাবলিশ করতে যাচ্ছেন একটা এমন একজন ইন্ডিভিজুয়াল হিসেবে যার যার হয়তো অনেক বল আছে, অথবা যিনি নেতৃত্ব দান করতে পারেন সামনে থেকে। কিন্তু আপনার পেছনের যে জিনিসগুলো, পেছনের যে মেকানিজম গুলো আছে, আপনি যাদের দ্বারা ব্যাকড, তাদের বিষয়ে কিন্তু আমার মতো এরকম আরো অনেকেই জানেন যে আপনি কাদের দ্বারা ব্যাক কি করতে যাচ্ছেন। এবং আপনি যদি দেখেন বাংলাদেশের যেই আমাদের যে অবস্থান, ভূ রাজনৈতিক অবস্থান, আমাদের যে ডেমোগ্রাফ, এটা কিন্তু যে সমস্ত দেশে এমনটা করার চেষ্টা করা হয়েছে আগে, যেমন আমি আপনাকে লিবিয়ার কথা বলতে পারি, সিরিয়ার কথা বলতে পারি, ইরাকের কথা বলতে পারি, আমাদের ডেমোগ্রাফ কিন্তু এরকম না। আমরা বেশ লিবারেল একটা কান্ট্রি। আমরা এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, আমরা সবাই সবার সাথে একসাথে মিলেমিশে বসবাস করতে পছন্দ করি। আমরা কট্টরপন্থী দেশ না, আমরা সালাফিজম আপনার এদেরকে আমরা ওয়াহাবিদের মতো আমরা না। আমাদের যে মুসলিম ইয়েটা আছে, আমাদের মুসলমান সমাজ এরকম না। আমরা একটা মোটামুটি মডারেট লাইফ লিভ করতে চাই, আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই। কিন্তু এখানে কারা এই সালাফিজম আইডিওলজি আনতেছে, কারা এটা আমাদের সোসাইটিতে ইন্ট্রোডিউস করতে যাচ্ছে, এটা কিন্তু মোটামুটি রকমের পরিষ্কার। তো এই ধরনের অ্যাপ্রোচ নিয়ে, এই যে ধরেন আপনার বিভিন্ন রকমের অ্যাপ্রোচ তারা গ্রহণ করেছে, বিভিন্ন ধরনের ন্যারেটিভ আপনাদের কথা বললেন। এই যে মাহমুদুর রহমান, উনি যেটা বলতে পারেন না সেটা ওই হাসনাদেরকে দিয়ে উনি বলেন, হাসনাত সার্জিসদেরকে দিয়ে বলেন আর কি। এটাই আমি জানি, এবং এটা সবাই জানে। ওরা যে দলটা করে এনসিপি অনেক অনেক ছেলেরাই এটা খুব ভালো করে জানে যে মাহমুদুর রহমান এই জিনিসগুলো পুশ করে থাকেন। এবং ওনার উদ্দেশ্যটা কি, সেটাও হয়তো আমরা আগামী 48 to 72 আওয়ার্স দেখতে পারবো, কেন কি কারণে তারা এগুলা করছে। কেন 48 to 72 আওয়ার্স কেন, মানে এই সময়টাকে আপনি বিশেষ 48 to 72 আওয়ার্স আমি বললাম কারণ বিভিন্ন ভাবে, বিভিন্ন মাধ্যমে যে ইনফরমেশন গুলো আমাদের কাছে আসছে। গতকালকে তো আমরা রাত্রবেলা দেখলাম একটা চরম ভ্যান্ডালিজম করা হয়েছে, প্রথম আলোর অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, আপনার ডেইলি স্টারের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি ছায়ানটে আক্রমণ হয়েছে, উদীচিতে আজকে আক্রমণ হয়েছে, এবং ভারতীয় হাইকমিশনের অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে। আপনি যদি আমার 2-3 দিন আগে একটা লেখা পড়ে থাকেন, ফেসবুকে আমার লেখা আছে, ওখানে টুইটারও বোঝা আছে, যে একটা চরম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার তোড়জোড় চলছে, এবং এই তোড়জোড়টা তারেক রহমানের নির্বাচনকে সামনে রেখে আশাকে ঘিরেই অনেকটা এরা একটা পরিকল্পনা করছে। সো যেহেতু এর মাঝখানে হাদির মতো একজন তরুণ নেতার মৃত্যু ঘটলো দুঃখজনক ভাবে, তারা এখন সামনে এই জিনিসটাকে এমন ভাবে প্লেস করবে আর কি। কারণ আগামীকালকে যখন তার জানাজাটা হবে, জানাজার পরবর্তী সময়ে বেশ বড় রকমের একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা আছে এদের। এই অস্থিতিশীল পরিস্থিতি মানে কি, যে এটা রাতে দেখলাম সেরকম কিছু, নাকি অন্য আরো কোনো অস্থিতিশীলতার কথা বলছেন? আমি আসলে এটা বিস্তারিত এখন বলে আই ডোন্ট ক্রিয়েট এনি কাইন্ড অফ প্যানিক, কিন্তু যারা এটা করার পরিকল্পনা করছেন, আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে একটু ঘাটলেই কেউ বলতেছে যে পুরো দেশ থেকে লোক আসতে হবে জানাজায় অংশগ্রহণ করতে, সবাই দলে দলে ঢাকায় আসুন। বাংলাদেশে তো আসলে ধরেন জানাজার নামাজে কিন্তু ঢাকা শহরেও অনেক মানুষ বসবাস করেন, তারা অনেকেই আসবেন, আমি যতটা জানি অনেকেই যাবেন। আপনি পুরো বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে জানাজার নামাজ পড়তে হবে, এটা এমন আমার কাছে জিনিসটা একটু অবশ্যই চোখে লেগেছে। মানে কি জানাজার নামাজের পেছনে আসলে ভিন্ন উদ্দেশ্য আছে? সেটা হয়তো আমাদের অপেক্ষা করতে হবে দেখার জন্য যে আসলে কি উদ্দেশ্যটা এদের আছে, এবং লোকজন জমায়েত করে তারা কি কোনো বিদেশি এমবাসিতে ব্রিজ করতে চায়। এবং আপনি যে বলছেন যে একটা উদ্দেশ্য থাকতে পারে 48 থেকে 72 আওয়ার্স এর একটা, এই বিষয়কে আপনার তো অনেক মানে ভেতরে অনেক তথ্য আপনার কাছে থাকে, গোয়েন্দারা জানেন তো যে অস্থিতিশীল হতে পারে, তাদেরকে কোনো প্রস্তুতি আছে? হ্যাঁ, অবশ্যই জানেন, অবশ্যই। আপনি জানেন তারা প্রস্তুত, নাকি হাদিকে গুলি করে পালানোর মতো ওই রকমই একটা প্রস্তুতি? না, হাদিকে গুলি করে পালানোর পরে আমার মনে হয় না যে এই দোষটা সম্পূর্ণভাবেই আসলে সিকিউরিটি এজেন্সিদেরকে এভাবে দেওয়া উচিত। কারণ যখন এই ঘটনাটা ঘটার পরে
দেখেন একটা সময় তো ছিল, একটা পিরিয়ড তো ছিল, 4 থেকে 5 ঘন্টা পরে আইডেন্টিটিটা জানা যায়। এবং যারা তাকে পালাতে সহায়তা করেছে এরা কিন্তু বেশ স্মার্ট, এরা বেশ পরিকল্পিত ভাবেই তারা পালাতে সহায়তা করেছে। আপনি দেখবেন যে ওর যে মোটরসাইকেলটা ছিল, মোটরসাইকেলের পেছনে যখন গুলি করে তখন ওটার পেছনে যেটা সিএনজি ছিল, এই সিএনজি গুলাও কিন্তু তার দলেরই সদস্য। এবং তাদের পরিকল্পনা ছিল যে যদি ব্যর্থ হয় তারা এখান থেকে স্মোক স্ক্রিন তৈরি করে তারা এখান থেকে স্কেপ করবে, তারা এখান থেকে পালিয়ে যাবে। সুতরাং যারা এই পরিকল্পনা নিয়ে করেছে নিশ্চয়ই 1 থেকে 2 দিনের প্ল্যান এটা ছিল না, এটা অনেক দিনের প্ল্যান ছিল। এবং এই প্ল্যানিং এর কারণে আপনি দেখেন যে আমরা দেখতে পাচ্ছি এই ছেলেগুলা কিভাবে হাদির প্রচারণার ভিতর পর্যন্ত ইনফিলট্রেট করেছে। আপনি একটা ছেলেকে ঢোকালেন, কয়েকটা ছেলেকে আপনার প্রচারণার অংশ করলেন, এমন সেন্সিটিভ সময় এই ছেলেকে আমরা দেখলাম সে ইনকিলাব মঞ্চের অফিসে পর্যন্ত গিয়েছিল। তো নিশ্চয়ই পরিকল্পনা করেই তারা এই কাজটা করেছে, তাই না? জি, নিঃসন্দেহে। এবং এই পরিকল্পনাটা যে কিছু একটা আছে, তাকে যে 30টির মতো নাম্বার থেকে হাদিকে হত্যা সহ তার পরিবারের উপরে আক্রমণ ইত্যাদি নানান রকম হুমকি দেওয়া হচ্ছিল, সেটি যেমন জানা ছিল, সবকিছু আসলে গোয়েন্দাদের জানা ছিল। তারপরে এই ঘটনাটি তো না থামানো গেল না, তাদের পালানোটা বেশ নিরাপদেই তারা পালিয়ে গেল। এখানে মানে আপনি বলছেন গোয়েন্দা ব্যর্থতার কথা বলা যাবে না, তাহলে কি এরকম কিছু বলার সুযোগ আছে? আমি শুধু তাদের দেওয়া যাবে না, কোনো মানে ইনভলভমেন্টটা কোথা থেকে? অনেকে বলছেন ডিপ স্টেটের ইনভলভমেন্ট আছে, আদৌ আছে কিনা আপনার কাছে, মানে এটাও একটু মানে জানতে চাই, ইনভলভমেন্টেরও কোনো ব্যাপার আছে কিনা? ইনভলভমেন্টের ব্যাপারটা আমার মনে হয় বেশ পরিষ্কার হয়ে গেছে যে এখানে কারা এটার সাথে করে ইনভলভ ছিল এবং কারা কোন উদ্দেশ্য নিয়ে এই ঘটনাটাই আপনার ঘটিয়েছে। আপনি দেখেন যে এই ছেলেটার আগে রাজনৈতিক অ্যাফিলিয়েশন কি ছিল, এবং এই ছেলেটা যাদের সাথে রাজনীতি করতো আমরা কয়েকটা নাম সামনে এসেছে, ইসমাইলের নাম সামনে এসেছে, আপনার সম্রাটের নাম সামনে এসেছে, আপনার জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী বিপ্লবের নাম সামনে এসেছে। এবং আমার যে সমস্ত সূত্র আছে তাদের সাথে আমি যাদের সাথে কথাবার্তা বলে, সূত্র মানে আপনার কোনো গোয়েন্দা সংস্থা অথবা কোনো সিকিউরিটি ফোর্সের সূত্র না, এটা আপনি বলেন আওয়ামী লীগ কেন্দ্রিক সূত্র বলেন, আন্ডারগ্রাউন্ড লিডার সূত্র বলেন, আমি তাদের সাথে অনেকের সাথে আমার কথাবার্তা বলতে হচ্ছে এটার বিষয়। এটা নিয়ে আমি যেটা বুঝতে পেরেছি যে ইট ওয়াজ এ ভেরি মাচ কোঅর্ডিনেটেড প্ল্যান বাই আপনার বিপ্লব, সম্রাট, এই চক্রে মোহাম্মদপুর কেন্দ্রিক যে গ্যাংটা ছিল ওদের আওয়ামী লীগের, ওই চক্রের পরিকল্পনায় এই কাজটা করেছে। আপনি তার পূর্বের রাজনৈতিক সম্পৃক্ততা বলছেন ছাত্রলীগ, আপনার পোস্টগুলো আমি খেয়াল করি, আপনি লিখেওছেন তার রাজনৈতিক সম্পৃক্ততা কেমন, মানে এই সম্পৃক্ততা আবার অনেকে এরকমও প্রশ্ন করছেন সেরকম সম্পৃক্ততা কিনা যেরকম করে সাদিক কায়েম সম্পৃক্ত ছিলেন, হাসনাত, সার্জিস, এনারা যেরকম সম্পৃক্ততা ছিলেন, যেটাকে এখন ইদানিং বলা হচ্ছে লুঙ্গির নিচে লুকিয়ে থেকে রাজনীতি করা, সেরকম আসলে এও লুকিয়ে থেকে, তাছাড়া এত কাছে আসলো কি করে হাদির? আচ্ছা আসলো, তিনি এরপরে যখন ছাত্রলীগ সবাই পালিয়ে বেড়াচ্ছে তখন সে ব্যাংক লুট করার মতো ঘটনা ঘটালো, আবার জামিনও পেয়ে গেল। এরকম একটা ক্যারেক্টার পোর্টফোলিওর একজন মানুষ একদম হাদির ডান হাত হবার মতো ঘনিষ্ঠ পর্যায়ে চলে গেলেন, এটা কিভাবে? এই ছেলেটাকে যদি আপনি ট্র্যাক করেন আপনি দেখবেন যে ছেলেটার মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং ট্রেট আছে। সেগুলো কি, যে তার চেহারা সে প্রায় চেঞ্জ করে, তার চুলগুলো কখনো অনেক বড় বড় থাকে, কখনো সে স্পেক্স পরে না, কখনো সে কন্টাক্ট লেন্স পরে, কালার্ড লেন্স পরে, কখনো সে আবার চুল বেশ ছোট করে ফেলে, আবার বেশ অদ্ভুত রকমের একটা ফ্রেম চশমা পরে। এবং তাকে আমরা দেখেছি যে সে এই ঘটনার 1-1.5 মাস আগেও যখন সে অ্যারেস্ট হয়ে বের হয়ে আসে তখন সে একটা আওয়ামী লীগের ঝটিকা মিছিল করে, ওইখানেও সে ছিল, তাকে ওইখানে স্পট করা গেছে। এবং হাদির সাথে যে যখন ইনভলভ হয়েছে তখন কিন্তু তার অ্যাপিয়ারেন্স আবার চেঞ্জ, ঝটিকা মিছিলের অ্যাপিয়ারেন্স এবং তার হাদির সাথে যখন সংশ্লিষ্ট হয় সেই অ্যাপিয়ারেন্স কিন্তু একরকমের না। এবং এটা অনেকেরই তাকে চিনতে সমস্যা হবে যদি এভাবে সে আসে, কারণ তখন তো আসলে নির্বাচনী প্রচারণার সময় তো অনেকেই আসে এবং হাদির পক্ষে অথবা টিমের পক্ষে হয়তো সেটাকে সেভাবে ফিল্টার করা পসিবল হয় নাই। বাট এটা জুলকারনাইন স্যার শুধু তো সে প্রচারণায় না, তার সাথে আড্ডায়, তার সাথে একদম ব্যক্তিগত আলাপচারিতায় ওয়ান কথা বলছেন, এরকম তো তাকে দেখা যাচ্ছে। শুধুমাত্র প্রচারণায় র্যান্ডম এসছেন এরকম তো না, তাকে তো খুব ভালো চেনা জানা বলে মনে হচ্ছে। এখন আমি যেটা বললাম আপনাকে যে যখন ইলেকশনের জন্য কেউ ক্যাম্পেইন করা শুরু করে, আর এই ছেলেরা খুবই ইয়াং ছেলে, হ্যাঁ, হাদি বলেন আপনি এবং অন্য যারা আসছে হাসনাত, সার্জিস, ওরা হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সুবাদে
ক্যাম্পাসে কাজকর্ম করেছে, ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি করেছে, কিন্তু ব্রডার ওয়েতে কিন্তু অন্যান্য পলিটিক্যাল পার্টির কারা ছোটখাটো কর্মী, নেতা নেত্রী, মিড লেভেলের নেতা নেত্রী, এদেরকে কিন্তু আসলে ওদের চেনার সুযোগটা ওইভাবে হয় নাই। এই ছেলেকে চেনার সুযোগ হবে না যে 1 মাস আগে অস্ত্র নিয়ে ডাকাতি করতে গিয়ে আমার মনে হয় না, কারণ আপনি তার ফেসবুক থেকেও তো ওই ছবিগুলো দেখা গেছে, আপনি অনেকগুলো ছবি দিয়েছেন, তো তাকে কেন চেনা যাবে না? বাংলাদেশে তো আসলে কয়েকদিন এখন যে অবস্থা, কয়েকদিন পর পরে কত মানুষ অ্যারেস্ট হচ্ছে, আর যেটা বললাম আমি আপনাকে যে তার চেহারার মিলটা নাই। তার চেহারার যে মিলটা ছিল অস্ত্র সহ গ্রেফতার হওয়ার পরে, সে যখন আবার বের হয়েছে, তারপরে সে আবার চুল বড় করছে, আবার চুল বড় করার পরে সে আবার ঝটিকা মিছিল করছে, ঝটিকা মিছিলের পরে গিয়ে সে আবার আপনার তার হেয়ার কাট করে এরকম করেছে। সো এই যে তার একটা ট্রেন্ড, এটা বেশ সারপ্রাইজিং। মানে কথাটা শুনে একটা সিনেমার কথা মনে হচ্ছে, বাজিগর সিনেমা দেখেছি শাহরুখ খানের, লেন্স পড়লেই আর তাকে কেউ চেনে না, এরকম একটা পরিস্থিতি। মানে তার এই ব্যাকগ্রাউন্ড, এবং সে তো শুধুমাত্র হাদির সাথেই কথা বলছে তা না, ওই ঘনিষ্ঠ সার্কেলের মধ্যে অন্যরা তার সম্পর্কে কি জানেন, এটা কি আপনি জেনেছেন? তার বন্ধু বান্ধব বা তারাও কেউ অ্যাকচুয়ালি তাকে ডাউট করে, বিকজ আমি ঘনিষ্ঠ সার্কেলের দু একজনের সাথে কথাবার্তা বলে যেটা বুঝতে পারলাম, হি ওয়াজ কোয়াইট আ সুইট টকার। সে বেশ মিষ্টি মিষ্টি করে কথাবার্তা বলে এদের ভেতরে আপনি বন্ধুসুলভ আচরণ করে সে এদের ভেতরে প্রবেশ করে গিয়েছে। জি, তাহলে কি ওই কনক্লুশনটা, মানে শিবির যেভাবে গুপ্ত ছিল ছাত্রলীগে, এখন ছাত্রলীগ এসে গুপ্ত হয়েছে এদের মধ্যে? এরকম অ্যালার্মিং বিষয় হচ্ছে, এরকম কিন্তু একটা দুইটা না, এরকম অনেকেই আছে যারা ছাত্রলীগের সাথে ইনভলভ ছিল, তারা অনেক। আর আমি আপনাকে একটু আগে যেটা বললাম, যেহেতু ওদের জানার সুযোগ নেই, আর বাংলাদেশ তো আপনি ধরেন ছোট দেশ না তো, আমাদের 20 কোটি মানুষের দেশ, এত পোলাপান, আপনি কাকে চিনবেন যে কে আগে কি করতো? ধরেন আপনার একটা ছেলে একসময় ফরিদপুরে ছাত্রলীগের রাজনীতি করতো, এই ছেলে ঢাকাতে এসে যদি মিশে যায় আপনার সাথে করে কোন একটা পলিটিক্যাল পার্টির সাথে, আপনি তো চিনতে পারবেন না, আপনি জানতে পারবেন না। কিন্তু এই ছেলেটা ঢাকারই ছাত্রলীগের একজন সাবেক। হ্যাঁ, এই ছেলেটা ঢাকারই ছাত্রলীগের, বা ঢাকাতে যেমন ধরেন মোহাম্মদপুরের তো কতগুলো কমিটি, মিরপুরে কতগুলো কমিটি, ধানমন্ডিতে কতগুলো কমিটি। এখন ধানমন্ডির কোন কমিটির সে সেক্রেটারি ছিল না, সচিব ছিল অথবা সভাপতি ছিল, এটা তো আপনার পক্ষে জানাটা খুব সহজ হবে না। অনেকেই আপনাদের পক্ষে জানা সহজ যে কার মাধ্যমে তিনি আসলে এর মধ্যে এসে ঢুকলেন। এই হাদি গ্রুপের মধ্যে কেউ না কেউ তো আছেন যার মাধ্যমে বা যাদের মাধ্যমে তিনি ঢুকেছেন, আচ্ছা সেটা জানার চেষ্টা হচ্ছে। আপনি আপনার ফেসবুকে লিখছেন যে মূল শুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে দাবি করেছে ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে কেবল একটি গুলি করতে সক্ষম হয়, তার পরিকল্পনা ছিল 4টি গুলি করার। এই ঘনিষ্ঠ মহল কারা, মানে কাদের কাছ থেকে জানলেন? ওই যে আমি আপনাকে বললাম যে আমার যারা সোর্স আছে ভিতরে, আমার সোর্সের সাথে আমি যখন কথা বলেছি, তারা আমার কাছে যেটা দাবি করেছে মানে কি, যে আমার সোর্সের সাথে সে যখন কথা বলেছে, এরকম একটা কল রেকর্ড আমি শুনেছি। মানে সোর্সের সাথে কে কথা বলেছে? ওই শুটার? হ্যাঁ। আচ্ছা, সেটি অবশ্য আপনি দেন নাই, আপনার মানে অনেক আমি, কারণ আই উইল নেভার রিভিল মাই সোর্স, আই ক্যানট রিভিল মাই সোর্স, বাট সোর্স যেটা আছে, সোর্সের সাথে যখন কথোপকথন হয়েছে, ওইখান থেকে আমি শুনতে পেরেছি। সোর্স, আই রিকোয়েস্টেড হিম যে ক্যান আই হিয়ার, যে সে কি বলে অ্যাকচুয়ালি, ওইখান থেকে আমি শুনতে পেরেছি। আচ্ছা, সেই গোয়েন্দা তৎপরতার কথা আবার একটু জিজ্ঞাসা করি, বা আইন শৃঙ্খলার প্রস্তুতির কথা। মানে সামনের দিনে আপনি একটা তালিকা বলছেন যে আরো অনেকেই আসলে তালিকাভুক্ত আছে যারা এই হিট লিস্ট, সেটা বিভিন্ন মাধ্যম থেকে আমি জানতে পেরেছি, বিভিন্ন সূত্র মাধ্যমে। এটা গোয়েন্দা সংস্থাও জানেন যে কারা এরকম এর মধ্যে আছেন, আপনি নজরদারির মধ্যে আছেন। এটা আসলে নাম তো আমি প্রকাশ করতে পারবো না, কারণ এটা প্রকাশ করা প্যানিক ক্রিয়েট করার কোনোই অর্থ হয় না। বাট যারা এরকম অবস্থা, এরকম ক্রাইসিসের মধ্যে আছেন অথবা এরকম ভালনারেবল, তাদেরকে অলরেডি অনেককে আমি নিজে ব্যক্তিগতভাবে ইনফর্ম করেছি যে দে শুড increase their security and their safety measures as soon as possible. জি।